যোগে অভিযোগে ভারী হয় মন। ফোনের স্ক্রিন অন করে তার আর মিন্ময়ের আলোচিত সেই ছবিটি দেখে আপাতত দৃষ্টিতে ছবিটিকে অশ্লীলতার ছিটেফোঁটা নেই, কিন্তু এই একটা ছবি চাঁদনির জীবনটা নরক করতে যথেষ্ট। ছবিটি সকল অবধি তাদের সোসাইটির গ্রুপে থাকলেও তা আপাতত ফেসবুক তোলপাড় করছে বিভিন্ন ক্যাপশন সমেত। সেগুলোও খারাপ না, ভীষণ রোমান্টিক ক্যাপশনে তা শেয়ার করছে মানুষ। অথচ সকলে যা ভাবছে তার এক ফোঁটা যদি সত্য হতো তবুও চাঁদনির আফসোস থাকতো না। কিন্তু এটার আগাগোড়া পুরোটাই তো মিথ্যে, কিন্তু তার গালের চরের ছাপ মিথ্যে নয়। সারাদিন পর অফিস থেকে ফিরে নিজের নামে এমন ভয়ঙ্কর কথাটাও তো মিথ্যে নয়। চাঁদনির ফোনের স্ক্রিনের ছবিটাই কতক্ষণ তাকিয়ে রইল। এখানে যে মিন্ময় দাঁড়িয়ে আছে কেউ বিশ্বাস করবে না। ছেলেটাকে দেখা যাচ্ছে না, তবে চাঁদনির হাসি মুখটা বেশ স্পষ্ট। চাঁদনি কখনোই কারোর সাথে কোনো শত্রুতা করেনি জানা সত্ত্বেও তবুও কে এমন করলো ঠিক বুঝে উঠতে পারছে না। কিন্তু বিনা কারণে কেউ এমনটা করবে কেন? চাঁদনির মাথায় হুট করে একটা কথা এলো। সবাই যেহেতু ছবিটা দেখছে তার মানে সবার মাঝে মিন্ময়ও আছে। কিন্তু এমন একটা ছবি দেখার পরও ছেলেটা তার সাথে একটুও যোগাযোগ কেন করলো না? মিন্ময় যা পাগল ছেলে, এতক্ষণে যে তার তাণ্ডব চালানোর কথা, কিন্তু সে এতটা নিশ্চুপ কেন? চাঁদনি নিজের মনে প্রশ্ন করে উত্তরহীন দিশেহারা হলো। তৎক্ষণাৎ কল লাগালো মিন্ময়ের ফোনে। পরপর কয়েকবার রিং হয়ে ফোনটা কেটে গেল। চাঁদনি তখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য উতালা। সে আবার কল দিল। প্রায় কিছুক্ষণ রিং হতে অপর পাশ থেকে মিন্ময়ের ঘুম ঘুম কণ্ঠ ভেসে এলো। হ্যালো ইন্দুবালা। মৃন্ময়, কোথায় তুমি? তোমার সঙ্গে জরুরি কথা আছে। কি কথা বলুন? তুমি কোথায় এখন? আমার সাথে দ্রুত দেখা করো, তোমার সাথে কথা আছে। তুমি কি কিছুই জানো না? কি জানার কথা বলছেন? হয়েছে কি? আমি তো মিন্ময় বাকি কথা বলার আগেই কলটা বিচ্ছিন্ন হলো। চাঁদনি তখন উন্মাদ প্রায়। আবার ব্যস্ত গতিতে কল দিতেই অপর পাশ থেকে একটি নারী কণ্ঠ বলে উঠল, আপনার কলটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। চাঁদনির আর সহ্য হলো না এত লুকোচুরি, এত যন্ত্রণা। সে উঠে দাঁড়ালো, দ্রুত গিয়ে নিজের ফর্মাল পোশাকটা বদলে এলো। সাদা রঙের একটা জামা পরে বেরিয়ে গেল ঘর থেকে। সওদাগর বাড়ি তখন নিশ্চুপ। কিছুক্ষণ আগে সে বাড়ির উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে, কিন্তু ঠান্ডা করে দিয়েছে বাড়িটাকে। চাঁদনির বাবা আফজাল সওদাগর প্রায় অসুস্থ হয়ে গেছেন। চাঁদনির মা রোজা সওদাগর নিজে এত বড় মেয়ের গায়েও হাত তুলতে ভুলেননি। চাঁদনি দাদির অবশ্য চিত্রাকেও কথা শুনিয়েছেন, কি বিশ্রীভাবে দোষারোপ করছেন। তার ভাষ্য মতে, না চিত্রা গ্রাম থেকে শহরে আসার ইচ্ছে পোষণ করত, আর না এত কিছু হতো। ড্রয়িং রুমে কাউকে না পেয়ে সেই সুযোগে বেরিয়ে গেল চাঁদনি। রাত তখন 8টা বাজছে। পথে ঘাটে পথচারী দেখা যাচ্ছে বেশ। চাঁদনি ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলল, যদি কেউ তাকে আবার কথা শোনায় সেই ভয়ে। চাঁদনি অনেকটা লুকিয়ে মিন্ময়দের বাড়ি উপস্থিত হলো। সংশয়ে তার বুক কাঁপছে, কলিং বেলটা বাজবে কিনা সে ক্লান্ত। তবুও মনে সাহস সঞ্চয় করলো। দাঁত মুখ খিচে বাজিয়ে ফেলল কলিং বেল। কলিং বেল বাজানোর সেকেন্ড পেরোতেই দরজা খুলে দিল বাড়ির নতুন বউ। মেয়েটা চাঁদনিকে চিনতে সময় ব্যয় করলো না। চাঁদনিকে দেখে আহ্লাদে আটখানা হয়ে বলল, আরে আপু, আসুন না ভেতরে, আপনাকে দেখাই যায় না। আজ কি মনে করে এলেন? আল্লাহ, ভেতরে আসুন না। চাঁদনি চোরা চোখে এদিক সেদিক তাকিয়ে ফিস করে বলল, আঙ্কেল আন্টি কেউ বাসায় নেই? না তো, ওরা একটু গ্রামের বাড়িতে গিয়েছে। মৃন্ময় আর শাহাদাত কোথায়? ভাইয়া তো বন্ধুদের সাথে ট্যুরে গেছেন, আর উনি অফিস থেকে এখনো আসেননি। চাঁদনির মাথায় যেন বজ্রপাত হলো। মিন্ময় শহরে নেই মানেই চাঁদনির এই সময়টা আরও ভয়াবহ হয়ে যাবে, এটা ভাবতেই চাঁদনির মাথা ঘুরে উঠল। তার উপর সারাদিন না খাওয়া। নীলা হয়তো বুঝলো চাঁদনির অবস্থা, চিন্তিত কণ্ঠে বলল, আপু, আপনি কি অসুস্থ? না না নীলা, তেমন কিছু না। ভেতরে আসুন না আপু, এসে বসুন। চাঁদনি তাকালো নীলার পানে। মেয়েটা এত স্বাভাবিক ব্যবহার কিভাবে করছে তার সাথে? মেয়েটা কি চাঁদনির ভাইরাল হওয়া ছবিটা দেখেনি? হয়তো দেখেছে, হয়তো দেখেনি। দেখলে নিশ্চয় এত ভালো আচরণ করতো না, নিশ্চয় ঠেস দিয়ে কিছু বলতো।
চাঁদনির ভাবনার মাঝে নীলা আবার বলল, আসুন না আপু, এসে একটু বসুন। আপনাকে ক্লান্ত দেখাচ্ছে অনেক। না নীলা, দরজা আটকে দাও, আমার একটু কাজ আছে, পরে আসবো। কথাটা শেষ করেই চাঁদনি পা গেল পথের দিকে। পেছন থেকে নীলার আশ্বাস ভরা কণ্ঠ ভেসে এলো, আপনাকে আমি অনেক বিশ্বাস করি আপু। আপনি এমন একটা মানুষ যাকে দেখলেই মনে হয় পবিত্রতা শব্দটা কেবল আপনার জন্য সৃষ্টি। আমি কখনোই আপনার সম্পর্কে উল্টোপাল্টা ভাবতে পারি না। এখানে এসব ছবি দেখে আপনার ভেঙে যাওয়া মোটেও মানায় না। চাঁদনি অবাক চোখে ঘুরে তাকালো। নীলা মেয়েটার মুখে মিষ্টির হাসির রেখা। চাঁদনি যেন ছোট এই কথাগুলোর মাঝে বিরাট ভরসা খুঁজে পেল। এ হাসিটা কোথাও একটা তাকে আবার নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি দিল। মেয়েটার সাথে তার পরিচয় খুবই সীমিত সময়ের, কিন্তু তবুও মেয়েটা কত বিশ্বাস করছে তাকে। অথচ তার নিজের মা যে তাকে 10 মাস গর্ভে আর এত বছর হৃদয়ে ধারণ করেছে, সে মাই কেমন ভুল বুঝলো। আহারে জীবন। বাইরে বাতাস, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। সেই বৃষ্টিতে প্রায় কাকভেজা হয়ে চিত্রাকে পড়াতে এসেছে বাহার। মেয়েটা জুবুথুবু হয়ে শুয়ে আছে বিছানায়। জ্বরটা বোধ হয় কমেনি। বাহার এসে রাশভারী কণ্ঠে ডাক দিল, চিত্রা। চিত্রা আদো চোখে তাকালো, অসুস্থ কণ্ঠে বলল, আজ পড়াবেন? পড়াতেই তো এলাম, পড়বে না? বাড়ির পরিস্থিতি খারাপ, জানেন না চাঁদনি আপার কি হয়েছে? কি হয়েছে? আপার ছবি তো ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। তো বাহারের ভাবলেশহীন উত্তরে চিত্রা ভ্রু কুঁচকালো, অবাক কণ্ঠে বলল, আপনি তো বলছেন কেন? এটা নিয়ে বাড়ির অনেক ঝামেলা হয়েছে। তোমাদের বাড়ির মানুষগুলো এক একটা তো মগজ ছাড়া। ছবিটাই তো আমি এমন কিছুই দেখিনি। চাঁদনি একটা ছেলের চুল এলোমেলো করে দিচ্ছে, স্বাভাবিক একটা ছবি। বন্ধু কিংবা ভাইয়ের মাথাতেও এমনি হাত বুলায় মানুষ, তাই বলে এত হা হুতাশ করতে হবে? তোমরা কি ভাত খাও না ভুসি? বাহারের কথা যুক্তিযুক্ত ছিল, কিন্তু তার সহ্য হলো না নুরুল সওদাগরের। দরজায় দাঁড়িয়ে একটা হুঙ্কার দিয়ে উঠল, বিয়াদব ছেলে, আমরা ভুসি খাই? সেটা আমি কিভাবে জানবো? আমি কি আপনাদের ভুসি কিনে দিয়ে যাই? কিন্তু আপনাদের মাথা থেকে বের হওয়া গোবর মার্কা বুদ্ধি দেখে বুঝতে অসুবিধা হবে না যে আপনারা কি খান। নুরুল সওদাগর তেড়ে এলেন, ধমকে বললেন, রাজকেল। শালা, ভালোর কোনো জামানাই রইল না। ভালো কথা বললেও মানুষ খেকিয়ে ওঠে। নুরুল সওদাগর এবার রেগে বাহারকে ধাক্কা দিল। অনাকাঙ্ক্ষিত ধাক্কায় ছেলেটা 2 পা পিছিয়ে গেলেও ঠোঁটে ঝুলানো ছিল মুস্কি হাসি। চিত্রা দুর্বল শরীরটা নিয়ে দ্রুত উঠে বসলো। তার ভয় হচ্ছে এখানে কিছু উল্টাপাল্টা না হয়ে যায়। কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে বাহার মুস্কি হেসে বলল, আপনার শরীরে তো ভালোই জোর আছে, সেই জন্যই তো বলি, ষাঁড় লাথি দিলে মানুষের হাড় ভাঙে কেন? ভুসির অনেক ক্ষমতা। বাহারের উদ্দেশ্য ছিল নুরুল সওদাগরকে খেপানো, আর সেই লক্ষ্যে সে সক্ষম হলো। নুরুল সওদাগর যখন রেগে চিৎকার দিলেন, বাহার তখন হেলে দুলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। চিত্রা অসহায় চোখে সেটা দেখলো কেবল। গত 2 দিন যাবৎ প্রকৃতি প্রায় মন খারাপের রূপ নিয়ে আসে। ক্ষণে ক্ষণে বৃষ্টি হয়, আবার কিছুটা বিরতি নেয়, তারপর আবার অঝোর ধারায় ঝড়ে। মানুষের প্রত্যয়িত জীবনযাপনে কিছুটা মিলেছে বিশ্রাম। অনেকে বৃষ্টি দেখে স্কুলে যাচ্ছে না, কলেজে যাচ্ছে না, কেউ বা নিয়েছে কর্মক্ষেত্র থেকে ছুটি। আবার যাদের পেট চালানোর জন্য সবসময় পরিশ্রম করতে হয়, তাদের এখন রিক্সা নিয়ে রাস্তার কোণে ভিজতে থাকা ছাড়া উপায় নেই। বৃষ্টিও ধনী গরিবের পার্থক্য বুঝে, তাই তো কেউ তাকে পেয়ে খুশি, আর কেউ তার যন্ত্রণায় পেটে ক্ষুধা আর মনে আশা নিয়ে বসে আছে, এই বুঝি রোজগার করতে পারবে কিছু। সে বৃষ্টি ভেজা এক অবসাদগ্রস্ত দিনে ওহি ঘর ছেড়ে বেরিয়েছে। কর্দমাক্ত রাস্তাটাকে প্রায় নাজেহাল করছে। তার উপর কোনো রিক্সা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো গাড়িতে সিট খালি নেই। অথচ আজ তার গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা দিতেই হবে তাকে। সাইকোলজির স্টুডেন্ট হয়ে বড় বিপাকে পড়েছে। পড়াশোনা এত কষ্ট জানলে খুব সাদামাটা একটা বিষয় নিয়ে পড়তে না হয়। ওহি তার হাতের ঘড়িতে চোখ বুলিয়ে সময় দেখে নিল। সকাল 7:30 বাজছে। 10টার পরীক্ষা। বাসা থেকে ভার্সিটির দূরত্ব অনেক, তার উপর বৃষ্টি।
সে হিসেব করেই একটু আগে বের হয়েছে, কিন্তু তাও বৃষ্টির জন্য কোনো লাভই হচ্ছে না। আকাশের রঙও ভীষণ ধোঁয়াশা। সময়টা সকাল 7টা মনে না হয়ে যেন মনে হচ্ছে সন্ধ্যা 7টা। সময় নিজের গতিতে বয়ে যাচ্ছে, অথচ দাঁড়িয়ে থাকা ছাড়া আর তার কিছুই করার নেই। হাতের ছাতাটা বৃষ্টির ভার বোধ হয় আর বহন করতে পারছে না। বাতাসের ছাটে বেশ খানিকটা ভিজেও গেছে সে। জামার হাতাটা ছোট হওয়ায় হাত ভিজে গেছে, যার ফলস্বরূপ ভীষণ ঠান্ডা লাগছে। তন্নাধ্যে একটা বাস ছুটে আসতে দেখে ওই ব্যস্ত ভঙ্গিতে হাত বাড়ালো, দ্রুত ছুটে গেল বাসটার দিকে। বাসটার গতি হলেও থেমে গেল না। সে আধো ছুটন্ত বাসেই প্রায় যুদ্ধ করে উঠে দাঁড়ালো ওহি। বাস দেখেই ছাতা বন্ধ করে দিয়েছিল, যার কল্যাণে তার শরীর এখন পুরো ভিজে একাকার। ওহি বিরক্তি দৃষ্টিতে বাসের এধার থেকে ওধার চোখ ঘুরিয়ে নিল। একটু বসতে চাওয়ায় আশা নিয়ে এবং তার ভাগ্যের সুদৃষ্টিতে সে একটা সিটও পেয়ে গেল। যেই দ্রুত ছুটে গিয়ে বসতে নিবে, ঠিক তখনই পরিচিত পুরুষ মুখমণ্ডলটা তার দৃষ্টিগোচর হলো। সে অবাক কণ্ঠে বলল, আরে হুমুর বাবজে। নর্থসাদ আশ্চর্য ভঙ্গিতে চোখ উঠিয়ে চাইল ওহির পানে। সে অবাক কণ্ঠে বলল, আইসক্রিম আন্টি যে, তা আজ তো হুমুর আইসক্রিম লাগবে না, কিন্তু তবুও আন্টি দেখা মিলল যে। ওহি মুচকি হেসেই নওশাদের পাশের সিটে বসলো, ক্লান্ত ভঙ্গিতে বলল, আন্টির আজ পরীক্ষা, তাই আন্টি বের হয়েছে। হুমু কেমন আছে? আর বলবেন না, হুমু তো প্রায় আপনার কথা বলে, তা আইসক্রিম আন্টি বলে কথা। কিন্তু আমরা তো হুড়ধার দেখা হওয়া মানুষ, সেটা তো কিভাবে বলি বলুন তো। ওর কথা আমারও প্রায় মনে পড়ে, দেখা করিয়ে দিয়েন একদিন। আচ্ছা, তা আপনার কি পরীক্ষা? কোন ডিপার্টমেন্টে, কোন ইয়ার? সাইকোলজি ডিপার্টমেন্টের 3rd ইয়ার। নওশাদ চোখ বড় বড় করে চাইল, অবাক করা কণ্ঠে বলল, 3rd ইয়ার বোঝা যায় না, ছোট লাগে। তা সাইকোলজি স্টুডেন্ট, আমি কিন্তু বেশ ইন্টারেস্ট এই বিষয়টা নিয়ে। স্বাভাবিকভাবে এটা নিয়ে যারা জানে না তারা সকলেই আগ্রহ প্রকাশ করে। তা আপনি মানুষ পড়তে পারেন? নওশাদের প্রশ্নে হাসলো ওহি, ঘাড় ঘুরিয়ে বলল, বই পড়ে কুল পাই না, আর আপনি বলছেন মানুষ পড়তে? বড্ড কঠিন কাজটা। কিন্তু আমার জানা মতে আইসক্রিম আন্টি সবই বোধ হয়ে পারে। চাঁদনি আজ কয়েকদিন যাবৎ অফিসে যায় না, লজ্জায় ঘরের বাইরেও তেমন যায় না। ফোন, সোশ্যাল মিডিয়াতেও সে অ্যাক্টিভ নয়, যেন নেট দুনিয়া থেকে নিজেকে আড়াল করার সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু আজ বৃষ্টি তার ভেতর তৃষ্ণার্ত করছে। আজ ভিজতে ভীষণ ইচ্ছে করছে তার। ভিজে অজানা গন্তব্যে হারিয়ে যাওয়ার ইচ্ছে করছে। যেমন ভাবনা তেমন কাজ। চাঁদনি আলগোছে শরীরের জামাটা পাল্টে নেয়, টাকার ব্যাগটা নিয়ে বেরিয়ে যায় ঘর ছেড়ে। সকাল হওয়ায় রোজা সওদাগর আর অবনী বেগম রান্নাঘরেই ব্যস্ত, তার উপর বাইরে বৃষ্টি। বাড়িতে তুহিনও আছে। বৃষ্টি বলে সে বের হয়নি, সকলে নিজ নিজ কাজে ব্যস্ত। চাঁদনি বেশ আড়াল হয়েই বেরিয়ে গেল। খুবও দ্রুতই সে বৃষ্টির ছাট নিয়েও এলাকা ছেড়ে বেরুলো। এতক্ষণ মুখে ওড়না দিয়ে ঘোমটা জড়ানো থাকলেও এলাকা ছেড়ে বেরোতেই ঘোমটাখানা ছাড়িয়ে দেয়। খোলা রাস্তায় প্রাণ ভরে শ্বাস নেয়, বুক ভরে যায় তৃপ্তিতে। আহা, জীবন কত নির্মল! মাটিতে ভিজে যাওয়া গন্ধে তার শরীর তাজা হয়ে ওঠে। মন খারাপ যেন নিমিষে হারিয়ে যায়। তন্নাধ্যেই পেছন থেকে তার এককালীন প্রিয় পুরুষের কণ্ঠ ভেসে আসে, চাঁদ। চাঁদনি থমকে যায়। বৃষ্টির এমন তুমুল নৃত্যে চোখ মেলে থাকাটা দায় হয়ে যায়, তবুও সে তাকায়। শাহাদতের ছাতার নিচে গম্ভীর মুখটা দৃষ্টিগোচর হয়। শাহাদত আর একটু এগিয়ে আসে, অবাক কণ্ঠে বলে, বৃষ্টিতে ভিজছ যে, ঠান্ডা লাগবে না? চাঁদনির কঠিন চোখে তাকানোর কথা থাকলেও সে তাকায় কোমলভাবে, ধীরে উত্তর দেয়, ঠান্ডা লাগবে কিনা জানি না, তবে শান্তি লাগছে। তোমার সাথে যে ছেলেটার ছবি ভাইরাল হয়েছে সেটা কে ছিল? শাহাদতের প্রশ্নে চাঁদনি কিছুটা অস্বস্তি বোধ করলো, ক্ষীণ স্বরে বলল, ছিল আমার কোনো শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী যে দুঃখ ডেকে আনলো? অভাগা যেখানে যায় সমুদ্র শুকিয়ে যায়, প্রবাদ বাক্যটা শুনেছিলে? আমি সেই অভাগা। দোষ শুভাকাঙ্ক্ষীর না, দোষ আমার কপালের।
তুমি তো আমার প্রিয় ছেলে, ভাগ্যের জোরে আজ প্রাক্তন। ভাগ্যেরই তো সব খেলা, তাই না বলো? শাহাদত কিছুটা মাথা নত করলো, লজ্জিত কণ্ঠে বলল, আমি তোমায় বিশ্বাস করি, তা আমাকে ক্ষমা করবে না কখনো? করে দিয়েছি অনেক আগে। আমি সব সময় চাই তুমি সুখী হও। সুখী হওয়ার জন্যই যদি তোমার আমাকে ছাড়তে হয়, তাতে আমার কোনো আপত্তি ছিল না। আর আজ যখন দেখলাম তুমি আমাকে ছাড়া সত্যিই সুখী, তখন আমার শান্তি লাগছে। বরং তুমি আমার সাথে থাকলে কিন্তু সুখী না হলে সেটা আমাকে কষ্ট দিত। অথচ আজ শান্তি পাচ্ছি। আমাকে আর চাও না? শাহাদতের অদ্ভুত প্রশ্নে হেসে প্রায় খুন চাঁদনি হাসতে হাসতে বলল, তোমাকে চাওয়া সেদিনই ছেড়ে দিয়েছি, যেদিন শুনেছি তুমি অন্য কাউকে চাও। যে আমার সে আমারই, তার এক অংশ যদি অন্য কারো হয় তবে সেটা আমার চাই না। অথচ তুমি আগাগোড়া পুরোটাই অন্য কারো। কিভাবে চাই তোমাকে বলো? শাহাদতের লজ্জায় মাথা নিচু হয়ে এলো। চাঁদনি কালো মেঘের পানে তাকিয়ে চিৎকার করে বলল, পৃথিবী বড্ড নিষ্ঠুর। যে তোমাকে ভালোবাসে সে তাকে পায় না। আর এমনটা কেন হয় শাহাদাত? সৃষ্টিকর্তা কি জানে না ভালোবাসার মানুষকে ছাড়া আমরা বড্ড যন্ত্রণা নিয়ে বেঁচে থাকি? এই বেঁচে থাকায় কোনো মহৎ নেই শাহাদাত। তোমরা কেন দিন শেষে এমন বদলে যাও বলো তো? তোমরা তো জানো না শাহাদাত, তোমরা একটা মানুষকে মেরে ফেলো হয়তো নিজের অজান্তেই। পুরো শহর যখন বৃষ্টিতে দুঃখ বিলাস করছে, চিত্রা তখন গায়ে জ্বর নিয়ে দাঁড়িয়ে আছে শাহবাগের মোড়ে। শরীরে দেখা দিয়েছে মৃদু কম্পন। তার পাশেই দাঁড়িয়ে আছে বাহার, তীক্ষ্ণ দৃষ্টি তার। চিত্রার চোখ মুখ তখন প্রায় অনেক বেশি লাল হয়ে আসছে। বাহার ধমক দিল, এই মেয়ে, বৃষ্টির মাঝে তোমার বাইরে দাঁড়িয়ে কাঁপতে ভালো লাগছে? অদ্ভুত সব কর্মকাণ্ড। এটা নিয়ে অনেক বাড়িতে ঝামেলা হয়েছে, ভালো লাগছে। আপনি পাশে থাকলে আমার সবই ভালো লাগে। বাহার আর চোখে চাইল মেয়েটার পানে, কিছুটা গম্ভীর কণ্ঠেই বলল, আমি তোমার টিচার হই, মনে রেখো। সেটা তো পড়ার টেবিল অবধি। শাহবাগের মোড়ে আপনি দাঁড়িয়ে আছেন আমার সবচেয়ে পছন্দের মানুষ হয়ে। জ্বর কি আবেগ বাড়িয়ে দিল? না তো, প্রেম বাড়িয়ে দিয়েছে। আমার বড্ড প্রেম পাচ্ছে বাহার ভাই। মেয়েটার লাগামহীন কথাবার্তায় বাহার কপাল কুঁচকে ফেলল। চিত্রার কিছুটা কাছে গিয়ে কপালে হাত রাখল। না, জ্বর তো ততটা বাড়েনি, তবে শরীরে মোটামুটি ভালোই গরম। কিন্তু উল্টোপাল্টা বকার মতো অবস্থা হয়নি। তবে মেয়েটা ইচ্ছাকৃত এসব বলছে বাহারকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে। চিত্রা ততক্ষণে বাহারের হাতটা চেপে ধরল, ফিসফিস করে বলল, জ্বরটা শরীরের না, মনের। একটু উষ্ণতা চাচ্ছে মন। বাহার হাতটা ছাড়িয়ে নিল, পকেট থেকে সিগারেট বের করলো, সিগারেটে ফুঁক দিয়ে বলল, পৃথিবীতে সবচেয়ে মিষ্টি অনুভূতি কি জানো রঙ্গনা? চিত্রা চোখ উল্টে তাকালো, মন খারাপ নিয়ে বলল, কি বাহার ভাই? প্রেমিকার ঠোঁটের চুমু। বাহারের লাগামহীন কথায় চিত্রা হতবম্ব। সে বাহারকে অবাক করা চেয়েছিল, কিন্তু বাহার নিজেই এমন কথা বলবে তা যেন সে ভাবতেও পারেনি। বিস্মিত কণ্ঠে বলল, বাহার ভাই। বাহার উচ্চস্বরে হেসে দিল। চিত্রার বেশ খানিকটা কাছে এসে জড়িয়ে ধরল মেয়ের কোমল কোমরটা, ঘোর গোস্তের মতো বলল, আগুনের সংস্পর্শে এলে মোম গলে, আর প্রেমিকার সংস্পর্শে এলে প্রেমিক গলবে না, তা কি করে হয় রঙ্গনা? আমিও তো প্রেমিক হতে চাই। পৃথিবীর সবচেয়ে মিষ্টি অনুভূতি আমারও তো পেতে ইচ্ছে করে। সওদাগর বাড়ির মিলন মেলা যেখানে হয় সেটা তো তাদের খাবার টেবিল। রাত হলে বাড়ির প্রত্যেকটি মানুষ সেই মিলন টেবিলে উপস্থিত হয়। ছোট বড় সকলে একসাথে বসে খাবার খায়। আজও তার ব্যতিক্রম হলো না। সকলেই খাবার খেতে বসলো একসাথে। বাড়ির মহিলারা সকলে খাবার পরিবেশন করছে। অন্যান্য দিনের মতো আজকে দিনটি উৎসব মুখর না, থমথমে একটা ভাব বিরাজমান। মাঝে মাঝে চিত্রার হাঁচি কাশির শব্দ পাওয়া যাচ্ছে, অতপর সবটা আবার নীরবতার আচ্ছন্ন। চামচের টুংটাং শব্দ হচ্ছে। সকলের মনোযোগ খাবার খাওয়ায়, যেন মনোযোগ সরলেই বিরাট সমস্যা হয়ে যাবে। খাবার পথে চিত্রা আবার হাসি দিল। জ্বরে মেয়েটার নাজেহাল অবস্থা। মেয়েটা নাক টানতেই তার বাবার গুরুগম্ভীর কণ্ঠ ভেসে এলো,
তুমি কি শুরু করলে? বৃষ্টি এলে তো হুঁশ থাকে না, আর এখন সবাইকে বিরক্ত করছো। চিত্রার মুখটা আর একটু নিচু করে ফেলল। মুনিয়া বেগম অবাক কণ্ঠে নিজের স্বামীর উদ্দেশ্যে বললেন, এ কেমন কথা? হাঁচি কাশি এলে সেটা কি আটকে রাখা যায়? অদ্ভুত সব কথাবার্তা। তুমি তোমার মেয়েকে আশকারা দিয়ে মাথায় তুলেছ। মেজু বউ, এত আহ্লাদ দেওয়া কিছু কি হয়েছে? মেয়ে বৃষ্টিতে ভিজছে, সেটা তুমি বকবাকা ঝকঝকা না করে আবার তার পক্ষ ধরে কথা বলছো, তাই না? মুনিয়া বেগম হতাশার শ্বাস ফেললেন। তার চিত্রাকে নিয়ে এই দুটো মানুষের কী এমন সমস্যা সে বুঝে পায় না। হ্যাঁ, চিত্রা যখন হলো তখন তারা আশা করছিল তুহিনের পর আরেকটা ছেলে সন্তান হবে, যেহেতু তার ভাসুর আর দেবরের কোনো ছেলে সন্তান ছিল না। কিন্তু তাই বলে এত সমস্যা আদৌ কোনো যৌক্তিকতা আছে? তাদের তো প্রথম সন্তান ছেলে। ছেলে সন্তান নিয়ে এত হা হতাশের কোনো কারণ তো সে দেখে না। মুনিয়া ভাবনার মাঝেই আফজাল সওদাগর খাবার থামিয়ে নিজের মেয়ের দিকে চায়। মেয়েটার চোখ মুখ শুকিয়ে শূন্য প্রায়। মেয়েটার চোখের দিকে তাকালে মনে হয় ক্লান্ত সে। কত রাত ঘুমায় না, বাবাদের চোখ বোধ হয় ফাঁকি দিতে পারে না চতুরতা। সন্তানের হাহাকার ছুঁয়ে দেয় বাবার চিত্ত। সে শব্দ করে গলা পরিষ্কার করলো, মূলত সবাইকে নিজের দিকে মনোযোগী করলো। অতপর বিজ্ঞ মানুষের ন্যায় মাথা দুলাতে দুলাতে ডাকলেন, চাঁদ আম্মু। চাঁদনি তখন গভীর ধ্যানে মগ্ন। বাবার ডাকে ধ্যান ভাঙ্গে তার। ঘোরগ্রস্ত মানুষের মতন বলে, বলো আব্বু। মা, তুমি কি আমাকে বিশ্বাস করো? আফজাল সওদাগরের এমন প্রশ্নে চাঁদনি সহ উপস্থিত সকলে অবাক হলো। চাঁদনি কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এমন কথা বলছো কেন আব্বু? তুমি উত্তর দাও আম্মু। হ্যাঁ আব্বু, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তুমি কি এটা মানবে যে আমি যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা অবশ্যই তোমার ভালোর জন্য নেই? চাঁদনির এবার বুক কাঁপছে, শরীর বেয়ে ঘাম শিশির বিন্দু ন্যায় গড়িয়ে পড়ছে। বাবা কি এমন সিদ্ধান্ত নিয়েছে যে সে এটা মানতে পারবে না? বাবা ভয়ঙ্কর কোনো সিদ্ধান্ত নিয়েছে বলেই তো এভাবে বলছেন। বাবা কি তাকে বিয়ে দিয়ে দিবে? চাঁদনির শক্ত চোখে কোণে মুক্তোর দানার মতো অশ্রুরা কত গীতিকাব্য লিখছে, কিন্তু পরিস্থিতির কারণে মুক্তি পাচ্ছে না। আমি শরবত পাঠাচ্ছি। কি বলবে খুলে বলো। ওর বিয়ের ব্যাপারটা যে বলেছিলাম সেটা ভেবেছিলে? রোজা সওদাগরের কথায় পিঠেই চাঁদনির দাদিও প্রশ্ন ছুড়লেন, আমি যে ছেলেটার কথা বলেছি তাকে নিয়ে কি কিছু বলবি? ছেলে কিন্তু ভালো। চাঁদনির মাথা নিচু করে রইল, চোখ বেয়ে উপচে পড়ছে অশ্রু। তবে সে তা প্রকাশ্যে আনবে না। ভুল তো তার হয়েছেই, এবার না হয় প্রায় নিশ্চিত করবে। আর তার এই ভুলে যে অংশীদার ছিল সে তো বেমালুম ভুলেই বসে আছে চাঁদনি নামক মেয়েটার কথা। এই মেয়েটার জীবন যে কতটা নরক করছে সেই কথা ছেলেটার অবগত নেই বোধ হয়। চিত্রা অসহায় চোখে তাকালো, ভেঙ্গে আসা অসুস্থ স্বরে বলল, বড় আব্বু আপাকে এখনই বিয়ে দিয়ে দিবে? আর কটা দিন সময় দিলে? তোমাকে কেউ জিজ্ঞেস করেছে? বেয়াদব মেয়ে, বড়দের মাঝখানে কথা বলতে আসো, লজ্জা শরম নেই? সব তোমার জন্য, বুঝলে? একমাত্র তোমার জন্যই আজ এত সমস্যা। বাবার ধমকে নাজুক চিত্রার লজ্জায় অপমানে চোখে জল এলো। বড় ভাই বুঝলো হয়তো বোনের কষ্টে, তাই তো বেশ মস্করা করে বাবার উদ্দেশ্যে বলল, এ আর নতুন কি? পৃথিবীর সব ঘটনার দোষ চিত্রার। পৃথিবী যদি কোনো দিন গোল থেকে ত্রিভুজ আকৃতি হয়ে যায় তবে সে দায়ভারও চিত্রার। তুহিন, সরি। আহা, আমি একটা কথা বলছি তো। কি শুরু করলে নুরু? কথাটা শেষ করতে দিবি তো নাকি? আফজাল সওদাগরের ধমকে নিশ্চুপ পুরো পরিবেশ। চাঁদনির নত মাথার দিকে তাকিয়ে আফজাল সওদাগর প্রশ্ন করলেন, আমি যে কোনো সিদ্ধান্ত এখন জানাবো। তার আগে আমার কিছু প্রশ্ন ছিল। আমি কি করব? চাঁদনির ঘাড় কতটা কাত করে সম্মতি জানালো। আফজাল সওদাগর সম্মতি পেয়ে জিজ্ঞেস করলেন, কাউকে তোমার পছন্দ? মানে কাউকে ভালোবাসো? চাঁদনি চোখ তুলে বাবার দিকে তাকালো, চোখে তার অশ্রুতে টাইটুম্বুর, কণ্ঠ কাঁপছে, তবুও বহু কষ্টে উত্তর দিল,